এটা আমরা ওইভাবে করে করব না। তো যাই হোক, এখন দেখো আমরা যেটা আসলে চিন্তা করব, চিন্তাটা কি হবে দেখো, এই ভার্বের কিছু ডিসকাশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আছে, তবে ডিসকাশনের আগে আমি তোমাদেরকে বলছিলাম আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস বেশি করব, ঠিক আছে? তো সেটাকে মাথায় রেখে আমি প্রথমে পরপর কয়েকটা বোর্ডের এই যে যেটা পরীক্ষায় আসছিল এরকম কিছু প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করব, তারপরে পিছনে যে কিছু রুল আমরা আলোচনা করব। এতে করে কি হবে, যখন আমরা প্র্যাকটিস করব দেখা যাবে প্র্যাকটিসের মধ্যেই কিছু রুল অটোমেটিক্যালি চলে আসবে। পরে যখন আমরা ওইটাকে পিছনে রুলের আকারে পড়বো, আমাদের জন্য দুইটা ম্যাচ করা, দুইটা ইজিলি কানেক্ট করা আরো বেশি সুবিধা হবে। কারণ অলরেডি তোমরা ছোটবেলা থেকে রাইট ফর্মস অফ ভার্ব বহুবার আসলে পড়েছো কম বেশি, তাই না? তো সেটা মাথায় রেখে আমরা আসো দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বের জন্য এখানে তোমাদেরকে ভার্বের বক্স দেয়া আছে। ভার্বের এই বক্স গুলো থেকে ভার্ব নিয়ে আমাদেরকে শূন্যস্থানে ভার্ব বসাইতে হবে। তো সবার আগে প্রথমে যেটা আছে সেটা একটু করি একসাথে। বলতেছে দেখো, আ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে ওয়েন ওয়ান ওয়াজ বর্ন। একটা বার্থডে পার্টি হচ্ছে এমন একটা কিছু যেটা মানুষের জন্মের দিনে পালন করা হয়। ইট ড্যাশ আ হ্যাপি অকেশন, ইট ড্যাশ আ হ্যাপি অকেশন। তাহলে দেখো, ইটের পরে ড্যাশ আছে, তারপরে বলতেছে ইটটার সম্পর্কে পরিচয় দিচ্ছে, মানে ইট এটা কি, এটা একটা হ্যাপি অকেশন, তাই না? তাহলে যখন আমরা কোনো কিছুর পরিচয় দেই যে আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে আমি একজন ছাত্র, এই পরিচয়টা দেওয়ার জন্য আই এর সাথে কি বি ভার্ব বসতেছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে দেখো এখানে কিন্তু বি আছে, রাইট? তাহলে এই বিটা দেখে তুমি বুঝতেছো যে হ্যাঁ এখানে বি ভার্ব বসবে। তাহলে ইট যেহেতু সিঙ্গুলার, তাহলে কি ইট ইজ আ হ্যাপি অকেশন, তাই না? টু এর সাথে আদিত্য হ্যাঁ হতে পারে, উইথ আ ভিউ টু এর মতন বেশ কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে টু থাকলেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে। আচ্ছা, তারপরে দেখো, রিসেন্টলি খুব বর্তমান সময়ে রিসেন্টলির কথা বলতেছে, ইদানিং কালে ইট ড্যাশ আ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। বর্তমান সময়ে এটা কি হয়েছে, বার্থডেতে একটা পার্টি অ্যারেঞ্জ করাটা এটা কি হয়ে গেছে, একটা ট্রেডিশন হয়ে গেছে, তাই না? তাহলে ট্রেডিশন হয়ে গিয়েছে, যার অর্থ এটা অলরেডি ঘটনাটা ঘটে গিয়েছে। তাহলে কোনো কিছু হওয়া অর্থে কি বোঝায়, বিকাম। তাহলে এখানে বুঝতেছি বিকাম বসবে। তাহলে আমরা যেহেতু কি রিসেন্টলি, তোমরা গত ক্লাসে দেখেছো আমরা বলছিলাম যে রিসেন্টলি, জাস্ট নাও, হ্যাঁ, এই ধরনের কিছু যখন থাকে তখন কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে রিসেন্টলি ইট হ্যাজ বিকাম, যদি আমরা বলি রিসেন্টলি ইট হ্যাজ বিকাম a tradition to organize a birthday party, তাহলে it has become, আবার তাহলে has become কেন হলো, রিসেন্টলি থাকার কারণে, ইদানিং সময়ে, সেই অর্থে আমরা has become কে এখানে সঠিক ধরে অ্যানসার করার চেষ্টা করব, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। তা প্যারালাল টেক্সটের কোনো পিডিএফ পাওয়া যায় না। তারপরে বলেছে, ফর অর্গানাইজিং সাচ আ পার্টি ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি। তার মানে অর্থ দাঁড়াচ্ছে এই পার্টি অ্যারেঞ্জ করার জন্য একজনকে, মানে সবাইকে, ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি, অর্থাৎ খরচ করতে হয় সময় এবং অর্থ দুটোই। তাহলে আমরা যখন বলতেছি কোনো কিছু হয়, দরকার পড়ে, দরকার পড়া ইংরেজি কি, নিড। তাহলে এখানে আমরা দেখতেছি ওয়ান হচ্ছে সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ভার্বের সাথে কি যুক্ত হয়, এস যুক্ত হয়। তাহলে ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি, উভয় তাকে খরচ করতে হয়। ভেরি গুড। তারপরে দেখো, তারপরে বলতেছে যে হি অর সে স্টার্টস ড্যাশ প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো। তাহলে হি স্টার্টস, দেখো আমরা এই নিয়মটাও আমরা জানি যে ধরো পরপর দুটি ভার্ব বসলে সাধারণত দ্বিতীয় ভার্বটি ভার্ব প্লাস আইএনজি
রূপে বসে, ঠিক আছে। সো এখানে সেটা যদি চিন্তা করি, হি অর শি স্টার্টস হোয়াট, সে কি শুরু করে, তাইলে প্রিপারেশন প্রস্তুতি নেয়া, নেয়া ইংরেজি কি, নেয়া ইংরেজি হচ্ছে টেক। তাহলে এই যে টেক দ্বিতীয় ভার্ব আইএনজি ফর্মে বসতেছে, তাহলে টেক থেকে হয়ে যাচ্ছে টেকিং। তাহলে হি অর শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, কিছুদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। তাহলে আমরা যেটা বুঝতেছি, এখানে ভার্বের কোন ফর্ম বসবে সেটা বোঝার আগে যেটা জরুরি যে অর্থ অনুযায়ী কোন ভার্বটাকে আমাকে নিয়ে আসতে হবে সেটা। তারপরে দেখো, আ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার, এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার, অর্থাৎ বার্থডে কেকটা আগে ভাগেই, আর্লিয়ার কথাটার অর্থ আগে ভাগে, আমরা সবাই জানি আর্লিয়ার মানে আগেই। তাহলে বার্থডে কেক কি করতে হয়, আগে থেকেই তৈরি করে ফেলতে হয়, আগে থেকেই তৈরি করে ফেলতে হয়। তাহলে তৈরি করা ইংরেজি কি, মেক। এইবার আসবে হচ্ছে সব থেকে জরুরি বিষয়, মেকটাকে আসলে কিভাবে বসাবো। এ বার্থডে কেক মেড আর্লিয়ার, মেক আর্লিয়ার না, কিভাবে। তাহলে সাথে সাথে যে চিন্তাটা, আমরা ভয়েসের একটা চিন্তা এখানে চলে আসবে, সেটা হচ্ছে যে সাবজেক্টটা আছে সে কি নিজেই কাজটা করতে পারবে নাকি তাকে করানো হবে, সেটার উপর ডিপেন্ড করবে অ্যাক্টিভ ভয়েস হবে নাকি প্যাসিভ ভয়েস হবে। আমরা এখানে একটা ছোট্ট এক্সট্রা স্লাইডে তোমাদের সাথে কিছু কথা বলি। ধরো আমরা যখন বলি কথার কথা যে the players dash the match sincerely, the players dash the match sincerely। এরপরে তুমি বুঝলা যে তোমার ভার্ব যেটা বসবে ব্র্যাকেটে সেটা বসবে হচ্ছে প্লে, তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমি সাবজেক্টের জায়গায় দেখতে পারতেছি কে আছে আমার সাবজেক্ট, দ্য প্লেয়ার্স, তাহলে এটা হচ্ছে আমার জন্য বাক্যের সাবজেক্ট। তাহলে আমি এখন চিন্তা করব সাথে সাথে, আচ্ছা প্লেয়ার্স যারা, তারা কি খেলতে পারে নাকি পারে না। যেহেতু প্লেয়াররাই খেলবে, খেলতে পারে, তাই অবশ্যই এই বাক্যের যে ভয়েস সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, যার অর্থ এখানে অতিরিক্ত কোনো অক্সিলারি বা ওই যে যেটা থাকে V3 তে যাওয়া সেটার দরকার পড়বে না। দ্য প্লেয়ার্স টেন্স অনুযায়ী আমরা বুঝে, বাক্যের কনটেক্সট বুঝে প্লেড বলতে পারি, প্লে বলতে পারি, মানে যেটা লাগবে। দ্য প্লেয়ার্স ওয়ার প্লেইং দ্য ম্যাচ সিনসিয়ারলি, অর্থাৎ টেন্স অনুযায়ী আমরা ওখানে বসাইতে পারি। কিন্তু আমার দেয়া বাক্যটা যদি এরকম একটা বাক্য থাকতো যে দ্য ম্যাচ ড্যাশ সিনসিয়ারলি, এইবারও সেম ব্র্যাকেটে তোমরা দেখলে ভার্ব আছে হচ্ছে প্লে। দ্য ম্যাচ ড্যাশ সিনসিয়ারলি, ম্যাচটি সিনসিয়ারলি খেলা হয়েছিল, এরকম না। তাহলে দেখো তো, ম্যাচ এবার হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। তাহলে ম্যাচ যদি সাবজেক্ট হয়, ম্যাচ কি নিজে নিজে খেলতে পারবে, ম্যাচের কি কাজ করার ক্ষমতা আছে, অবশ্যই নাই। তাহলে সাবজেক্ট যে, সে কাজ করতে পারতেছে না, সাবজেক্ট যখন কাজ করতে পারে না তখন আমাদের বুঝে নিতে হয় যে এই দেয়া বাক্যটা প্যাসিভ ভয়েসে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জ অনুযায়ী প্লেড কে আমার ইজ অথবা ওয়াজ প্লেড, যেটা টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী। তাহলে দ্য ম্যাচ, তখন আমরা বলবো ভয়েস প্যাসিভে যেহেতু, তখন বলতেছি দ্য ম্যাচ ওয়াজ প্লেড সিনসিয়ারলি, খেলাটি সিনসিয়ারলি খেলা হয়েছিল সেই অর্থে। তাহলে এখানে একেবারে সেম, এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার, তাহলে কেকটা কি নিজে নিজেই বানায় নাকি কেককে বানানো হয়, অন্য কেউ বানায়। তাহলে এ বার্থডে কেক বানানো হয়, তাহলে উই মেক আ বার্থডে কেক, তাহলে আ বার্থডে কেক ইজ মেড আর্লিয়ার, তাই না। তাহলে এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই প্যাসিভে রেখে ইজ মেড এটা বসাইতে হয়। এ বার্থডে কেক ইজ মেড আর্লিয়ার, একটা বার্থডে কেক আগে ভাগেই তৈরি করা হয়, ঠিক আছে। সো অর্ডার আছে এখানে, হ্যাঁ অর্ডার আছে, সো অর্ডারও হতে পারে। আমরা দেখি মেক তো লিখলাম, পরে যদি দেখি যে না মেক অন্যখানে আমার লাগবেই, তখন আমরা এখানে অর্ডার দিয়ে দিব, কোনো সমস্যা নাই। অবশ্যই অর্ডার হতে পারে, হ্যাজ টু বি অর্ডার্ড রিশতা অবশ্যই হতে পারে, কোনো সমস্যা নাই, সেটাও হতে পারে।
রাফিন হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাভ হয় প্লুরালের ক্ষেত্রে। Then he or she invites his or her close friends and relatives, usually friends dash to miss such a party. এখানে ফ্রেন্ডস কি বলছে, ফ্রেন্ডস ড্যাশ টু মিস সাচ আ পার্টি, সাধারণত বন্ধুরা এই পার্টিকে মিস করতে চায় না, তাই তো? তাহলে চাওয়া অর্থে কি আসবে এখানে? চাওয়া অর্থে এখানে আসবে হচ্ছে ওয়ান্ট, আর ওয়ান্টটাকে আবার কিসে নিয়ে যাইতে হবে? নেগেটিভে, কারণ চায় না যেহেতু। তাহলে ইউজুয়ালি ফ্রেন্ডস ডু নট want to miss, সাধারণত বন্ধুরা এই ধরনের পার্টি মিস করতে চায় না। তাহলে সেই অর্থে এফ নাম্বার এখানে সঠিক উত্তর। দেন আসো এইখানে কি বলতেছে, এইখানে বলতেছে হচ্ছে যে on the appointed day he or she puts on the best dress and eagerly waits for the invited guests to dash, তার মানে গেস্টরা কি করবে? এখন দেখো টু আছে, তার মানে টু এর পরে অবশ্যই এখানে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ভার্বের বেস ফর্ম যদি হয় তাহলে ফ্রেন্ডরা পৌঁছাবে, তাহলে এখানে কি আসতেছে? অ্যারাইভড, গেস্ট যারা ছিল তারা পৌঁছাবে, তাহলে অ্যারাইভ সেই অর্থে। তাহলে এখানে অ্যারাইভ যেভাবে ছিল, গেস্টস টু অ্যারাইভ যেভাবে আছে সেভাবেই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। দেন আসো, বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ এভরিবডি ড্যাশ হিম অর হার, তাহলে হ্যাপি বার্থডে বলে কি করে? সবাই উইশ করে না? তাহলে হ্যাপি বার্থডে বলে যদি উইশ করে তাহলে এখানে এভরিবডির পরে উইশ চলে আসতেছে। উইশ আমাদের ছিল না ওইখানে? ছিল কি? হ্যাঁ, এই তো অবশ্যই উইশ আছে, তাহলে উইশ হবে এখানে। এভরিবডি সিঙ্গুলার, এভরিবডি যেহেতু সিঙ্গুলার তার মানে এখানে উইশ থেকে হয়ে যাবে এভরিবডি wishes him or her. The guests are highly dash delicious foods and snacks, তাহলে guests are highly dash with delicious foods and snacks, অর্থাৎ আপ্যায়ন করা হয়, গেস্টদেরকে আপ্যায়ন করা হয়। গেস্টরা কি নিজেরাই আপ্যায়ন করে নাকি গেস্টদেরকে আপ্যায়ন করা হয়? তার মানে এটা কি প্যাসিভ, যেখানে আর অলরেডি বসানো আছে, তার মানে এর পরে যেটা হবে সেটা কি? V3 হবে প্যাসিভ জন্য। এখানে প্যাসিভে আমরা জানি যে ভার্বটার মূল যে ভার্বটা সেটা V3 তে বসে। তাহলে দ্য গেস্টস আর হাইলি কি বলতে পারি এখানে? হাইলি এন্টারটেইন, তাদেরকে এন্টারটেইন করা হয়, তাহলে বলতেছে এন্টারটেইনড না, ধরো সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ আ ভিউ টু, না এইখানে আসবে এন্টারটেইন, মিউজিক দিয়ে এন্টারটেইন করা হয়। তাহলে দ্য গেস্ট আর হাইলি ড্যাশ উইথ ডেলিশিয়াস ফুডস এন্ড স্ন্যাক্স, হাইলি কি হবে এখানে? বাকি আছে আমার কি কি? এখানে অর্ডার বাকি থাকতেছে আর এখানে এন্টারটেইন বাকি থাকতেছে, তাহলে এখানে কি হওয়ার কথা? হাইলি অর্ডার্ড না, হাইলি the guests are highly dash with delicious food. তোমাদের কাছে কি মনে হচ্ছে এখানে কি হবে? দেখো তো, এখানে আসতেছে, আচ্ছা তার মানে আমরা যদি এখানে একটুখানি একটু চেঞ্জ করি একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা যদি এই জায়গাটায় ইজ মেড না বসাই, ইজ মেড যদি না বসাই, তাহলে এখানে যদি আমরা ইজ অর্ডারটা বসাই, অর্থাৎ এখানে যদি আমরা ইজ অর্ডার্ড বসাই, দেখো ইজ অর্ডার্ড বসাই, তাহলে কি থাকতেছে? এ বার্থডে কেক ইজ অর্ডার্ড আর্লিয়ার, একটা বার্থডে কেক আগে ভাগে অর্ডার করার দরকার আছে, তাহলে অর্ডার্ডটা এখানে আমরা রেড ইঙ্ক দিয়ে মার্ক করি। দেন ওইখানে যে মেঘটাকে এখানে মুছে ফেলি, ওইখানে যে যদি আমরা এন্টারটেইন কে এখানে রাখি, দ্য গেস্টস আর হাইলি এন্টারটেইনড যদি বসাই উইথ ডেলিশিয়াস ফুডস এন্ড স্ন্যাক্স, গেস্টদেরকে ডেলিশিয়াস মজাদার খাবার এবং স্ন্যাক দিয়ে এন্টারটেইন করা হয়। লাস্টে সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক with a view to dash the party more enjoyable, তাহলে
পার্টিকে বেশি এনজয়েবল করে কি করব, বানাবো, মানে পার্টিকে আরো বেশি এনজয়েবল করে তুলবো, সেই অর্থে তাহলে এখানে এবার মেক হইতে পারে। এন্ড মেক যদি হয় তাহলে মেকের জন্য এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একজন আজকেই ক্লাসের শুরুতে জিজ্ঞাসা করতেছিল, মানে সেকেন্ড পেপারের শুরুতে, ভাইয়া টু এর পরে কখনো ভার্ব প্লাস আইএনজি হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। এই যে দেখো, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এটা এমন একটা ফ্রেজ যেটার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে উইথ আ ভিউ টু, এবার তাহলে মেক থেকে আমরা চলে যাব হচ্ছে মেকিং, উইথ আ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল। তাইলে এইভাবে করে কিন্তু আমরা একসাথে করে পুরাটা সলভ করে ফেলছি। এখন তাইলে তোমরা আমাকে একটা করে দেখাবা, যেটা এক পেজে এটা যাচ্ছে সেটা করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এটা করো। চট্টগ্রাম বোর্ডের একটা, এটা এক পৃষ্ঠার মধ্যে সবগুলা এসে গেছে। একটা একটা করে কেউ অ্যান্সার দিবা না, সবাই একবারে এভাবে করে এ বি সি ডি ই এভাবে করে সবগুলা একবারে অ্যান্সার লিখে তারপরে কমেন্ট পেস্ট করো। আমি তোমাদেরকে সময় দিলাম এক্স্যাক্টলি 5 মিনিটস। 5 মিনিট সময়ের মধ্যে এটা সলভ করে কমেন্ট বক্সে অ্যান্সার দাও, দেখি কি অবস্থা তোমাদের। আমাদের মতন করে প্রথমে বলতেছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ আনসার্স। তাহলে দেখো, ইন হচ্ছে একটা প্রিপোজিশন। ইন কি? ইন হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে আমরা সবাই এটা একটা রুল হিসাবে চিন্তা করতে পারি যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসাইতে হয়, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসাইতে হয়, তাহলে সেই ভার্বটা ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে প্রিপোজিশন যেহেতু এখানে আছে, তার মানে আমরা বুঝতেছি এখানে যেই ভার্ব প্লাস আইএনজি বসবে সেটা কি হবে, সরি, যে ভার্বটাই বসবে সেটা আইএনজি ফর্মে বসবে। তাহলে দেখো তো, বাংলাদেশের স্টুডেন্টরা, আমাদের দেশের স্টুডেন্টরা অ্যান্সার কি করে? মুখস্থ করে, তাই না? মুখস্থ করা ইংরেজি কি? মেমোরাইজ। তাহলে মেমোরাইজ থেকে ইন আসে জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেমোরাইজিং। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস of our country are expert in memorizing answers, উত্তর মুখস্থ করার ব্যাপারে তারা খুবই এক্সপার্ট হয়ে থাকে। দেন বলতেছে they do not dash notes themselves, তারা নোট নিজেরা নিজেরা, themselves নিজেরা নিজেরাই, মানে সাবজেক্ট যে তাকে একবার উল্লেখ করে দিচ্ছে। তাহলে themselves কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে নোট কি করা যাইতে পারে? প্রিপেয়ার। তাহলে they do not আছে, তাহলে do not এর পরে তো ভার্বের আর কোনো চেঞ্জ হয় না, যেভাবে থাকে সেভাবেই বসে যায়। তাহলে they do not prepare notes themselves, নিজেরা নিজেরা নোট তৈরি করে না। they get them dash their tutors, they get them তারা সেগুলো পায়। এখানে খুব একটা জরুরি বিষয় আছে, সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমরা তাইলে আসো, এইখানে এই ভার্বটা যে আসবে এটা আমি কল্পনাই করি নাই। চট্টগ্রাম বোর্ড 2024 এটা আমাদের পুরো একদম মানে উড়ায় দিছে, ঠিক আছে? সবাই সবকিছু, সকল মনের প্রশ্ন, এক্সট্রা যত ধরনের কাজকর্ম যা কিছু আছে সবকিছু বাদ দিয়ে এখন একেবারে সিনসিয়ারলি মনোযোগ দিয়ে এই অংশটা এখন যেটা পড়াবো সেটার দিকে সবাই মনোনিবেশ করো, কারণ এটা বোঝার আছে। একবার এক বোর্ডে এটা আসছে, তার মানে এটা যে কোনো বোর্ডে আসতে পারে। এখানে এই যে গেট যে ভার্বটাকে আমরা দেখতে পারতেছি, এই গেট ভার্বটা হচ্ছে কজেটিভ ভার্ব। এই গেট ভার্বটা কি? গেট ভার্বটা হচ্ছে কজেটিভ ভার্ব। সেই কজেটিভ ভার্বটাই আমরা এখন পড়বো। তাহলে সবার আগে কজেটিভ ভার্বের সংজ্ঞাটা কি? কজেটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে অবজেক্টকে দিয়ে করায়। তাহলে যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে না কাজ করে অবজেক্টকে দিয়ে করায় সেই ভার্বগুলোকে আমরা বলে থাকি কজেটিভ ভার্ব।
গ্রামারে আলোচিত হয় কজেটিভ ভার্ব আছে মোট 5টা, গ্রামারে আলোচিত হয় সে 5টা কি কি দেখো, লেট, মেক, হ্যাভ, গেট এবং হেল্প। এই যে 5টা ভার্ব, এই 5টা ভার্ব ব্যবহার করে কর্তা বা সাবজেক্ট যে কোনো কাজ অবজেক্টকে দিয়ে অন্য কাউকে দিয়ে করাতে পারে। কেউ কোনো প্রশ্ন করো না, কেউ এখন এক্সট্রা কোনো কিচ্ছু চিন্তা করো না ভাইয়ারা। এটা মানে পুরোপুরি অ্যাডমিশন টেস্টের একটা লেভেলের একটা হচ্ছে তোমার থিওরি। এই থিওরিটা তাহলে তোমাদেরকে এখন বুঝতে হলে অন্য সব চিন্তা ভাবনা মাথা থেকে বের করে এখন পুরোপুরি এইদিকে মনোনিবেশ করতে হবে। তো চিন্তা করে দেখো, সবকিছু বাদ দাও, তাহলে সবার আগে যদি আমরা এটা চিন্তা করি যে কর্তা নিজে কাজ করবে না, অবজেক্টকে দিয়ে কাজ করাবে, তাই তো? তাহলে অবজেক্ট আসলে আমরা কিভাবে খুঁজে পাই? ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই। তো অবজেক্ট মূলত আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক আর বস্তুবাচকের মধ্যে পার্থক্যটা কোথায়? সবাই খেয়াল রাখবা, এটা আমরা আলাদা একটা স্পেশাল নোট হিসেবে এখানে চিন্তা করে ফেলি। নোটটা কি ভাইয়া, এই ব্যক্তি বস্তু মানে কিন্তু ব্যক্তি মানে মানুষ আর বস্তু মানে দ্রব্য এমনটা না। খেয়াল রাখবো এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট নিজে কাজ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড বস্তুবাচক অবজেক্ট নিজে কাজ করতে পারে না। সো ধরো দেখা গেল বাক্যে তুমি অবজেক্টের জায়গায়, বাক্যে অবজেক্টের জায়গায় দেখা গেল কি, বাক্যে অবজেক্টের জায়গায় তুমি পেলা হচ্ছে একটা ওয়াশিং মেশিন। আচ্ছা সরি, যেটা বলতেছিলাম কথা সেটা হচ্ছে যে ধরো কথার কথা, তুমি একটা বাক্য পেলা যে বাক্যের অবজেক্টের জায়গায় আছে হচ্ছে ওয়াশিং মেশিন। কি আছে? ওয়াশিং মেশিন। তাহলে বলতে পারো ভাই ওয়াশিং মেশিন তো একটা বস্তু। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে ওয়াশিং মেশিন বস্তু হলেও ওয়াশিং মেশিন কি কাপড় ধুইতে পারে নাকি পারে না? ওয়াশিং মেশিন যেহেতু কাপড় ধুইতে পারে, তার মানে তোমাকে চিন্তা করতে হবে এটা বস্তুবাচক অবজেক্ট নয়, বরং এটা ব্যক্তিবাচক অবজেক্ট। তবে যদি বাক্যে দেখো না ওয়াশিং মেশিন কাপড় ধুচ্ছে না, ওয়াশিং মেশিনটাকে দোকানে নিয়ে যাওয়া হয়েছে ঠিক করার জন্য, তখন কি ওয়াশিং মেশিন ঠিক করতেছে নিজেকে? না, তখন মানুষ ওয়াশিং মেশিনকে ঠিক করতেছে, ওয়াশিং মেশিন কোনো কাজ করতেছে না, তখন ওয়াশিং মেশিনটা বস্তুবাচক অবজেক্ট হয়ে যাবে। সো আমরা যখন আরো এক্সাম্পল দেখবো তখন আরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। স্যান্ডেল দিতে পারে, পা ব্যথা গেছে। তো সেটা মাথায় রেখে এখন দেখো তোমরা ওইটা আপাতত মাথায় রেখো যে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক অবজেক্টের বিষয় আছে। তাহলে এইটা মাথায় রেখে আসো আমরা এখন এই প্রত্যেকটা স্ট্রাকচার একটু পড়ার চেষ্টা করব এবং বুঝবো যে কার পরে কিভাবে কি ঘটনা ঘটবে এবং কি ঘটলে আমরা তারপরে তার সাথে কি ঘটাবো। লেট এবং মেক, লেট এবং মেক এই দুইটা আসলে একেবারে হুবহু একই স্ট্রাকচার ফলো করে, একদম সেম টু সেম স্ট্রাকচার ফলো করে, এদের পরে একই ঘটনা ঘটে। লক্ষ্য করি আসো আমরা সবাই মিলে। হ্যাঁ, এই যে লেট এবং মেক এই দুইটা যে ভার্ব আছে, এই দুইটা ভার্বের পরে আমরা ব্যক্তিবাচক কিংবা বস্তুবাচক উভয় ধরনের অবজেক্টই পেতে পারি। এবং যে অবজেক্টই পাই না কেন, এদের পরে যে ভার্বটা, যে অবজেক্টের যে ভার্বটা হবে, সেই ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেই ভার্ব আছে ভার্বটা সেভাবেই বাক্যে ব্যবহৃত হবে, কোনো পরিবর্তন করা যাবে না। ফর এক্সাম্পল,
মনে করো আমরা একটা বাক্য লিখলাম যে she না, ধরো আমি এটাকে একটু এভাবে লিখি, I made my sister dash my room, ব্র্যাকেটে দেয়া থাকলে মনে করো ক্লিন। I made my sister dash my room, ব্র্যাকেটে ভার্ব হচ্ছে ক্লিন, অর্থাৎ আমি আমার বোনকে দিয়ে আমার ঘর পরিষ্কার করায় নিয়েছি। কি মজা। আচ্ছা, তো মজা হোক আর যাই হোক, দেখো না সবাই লক্ষ্য করো মেক ভার্বটা কি পজিটিভ না এখানে? এই যে আই মেক মাই সিস্টার অর্থাৎ পরিষ্কার, ঘর পরিষ্কার কি আমি করছি। বাক্যের সাবজেক্ট কে দেখো, বাক্যের সাবজেক্ট কিন্তু আই, আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, কিন্তু কাজ কি আমি করছি? ঘর পরিষ্কার কি আমি করছি? না, ঘর আমি পরিষ্কার করি নাই, ঘর পরিষ্কার করাইছি কাকে দিয়ে? ঘর পরিষ্কার করানো হয়েছে আমার বোনকে দিয়ে। তাহলে আমি কাজ করিনি, অবজেক্টকে দিয়ে কাজ করানো হয়েছে, তার মানে এখানে পজিটিভ ভার্ব। এবার তোমরা বলো এই যে সিস্টার, এই যে বোন, এই বোনটা কি ব্যক্তি না বস্তু? বলো তো বোন কি ব্যক্তি না বস্তু? মেন তোমার ভাইয়া তোমাকে ক্লেম করা, আচ্ছা ঠিক আছে, অলরাইট। হ্যাঁ অবশ্যই এখানে বোন হচ্ছে ব্যক্তি, তার মানে এই সিস্টারটা ব্যক্তিবাচক একটা অবজেক্ট। তাহলে ব্যক্তি হোক আর বস্তু, এদের পরে ভার্বের কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম, যার অর্থ এখানে ক্লিনের কোন ধরনের পরিবর্তন আমরা করতে পারবো না, ক্লিনটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে। আই মেড মাই সিস্টার ক্লিন মাই রুম, টু ক্লিন হবে না, ক্লিনিং হবে না, ক্লিন হবে না, ক্লিনস হবে না, কোন পরিবর্তন ভার্বের এখানে করা যাবে না। তাই লেট মেক এর পরে আমার অবজেক্টটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক, আমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এটা আমরা সবাই মাথায় রাখবো। তাহলে লেট মেক গেল। এরপরে আসো আমরা হ্যাভ এর ক্ষেত্রে দেখি। হ্যাভ এর ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে ভাইয়া আপুরা, হ্যাভ এর ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক অবজেক্ট বসে তখন এক ঘটনা হয়, যদি বস্তুবাচক অবজেক্ট বসে তখন আরেক ঘটনা হয়। যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে তার ব্যক্তিবাচকের যে ভার্বটা থাকে সেটা ভার্বের বেস ফর্ম হলেও বস্তুবাচক যদি বসে তখন ভার্বের বেস ফর্ম না, বরং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ আমাদের পাস্ট পার্টিসিপল বসাইতে হয়। তাহলে এইটার যদি আমরা এখন এক্সাম্পল দেখার চেষ্টা করি, দেখো এইটার আমরা একটা এক্সাম্পল সবার আগে দেখি ব্যক্তিবাচক দিয়ে। ধরো বলা হলো যে এরকম কিছু একটা, কি বলবো, she had me dash the ice cream, ব্র্যাকেটে ভার্ব মনে করো হলো হচ্ছে ফিনিশ, ঠিক আছে। she had me dash the ice cream, তাহলে আইসক্রিমটা শেষ করার জন্য সে আমাকেই পেয়েছিল। ধরো তোমার বড় বোন বা খালামণি, ফুপি, কেউ একজন বাসার একটা আইসক্রিম কিনে নিয়ে আসছে, বিচ্ছিরি একটা আইসক্রিম, খাওয়া যাচ্ছে না, কেউ খাচ্ছে না, তোমাকে দিয়ে জোর করে শেষ করাইছে, এরকম ব্যাপারটা। তাহলে এবার দেখো তো আইসক্রিম খাইছে কে? আইসক্রিম সাবজেক্ট যদিও she, কিন্তু সে খায় নাই, খাওয়াইছে তোমাকে দিয়ে, তুমি হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে তুমি নিজেকে ব্যক্তি মনে করো না বস্তু মনে করো? অবশ্যই তুমি ব্যক্তি। তাহলে মি হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে দেখো কি বলতেছে, হ্যাভ এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট হলে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না, তার মানে ফিনিশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে। তাহলে she had me finish the ice cream, শুনতে যেমনই শোনাক, পজিটিভ ভার্ব কিন্তু শুনতে ভালো শোনায় না। পজিটিভ ভার্ব শুনলে মনে হয় আল্লাহ, এটাতে মনে হয় কোনো না কোনো ভুল হচ্ছে, বাট বাস্তবে এটাই সঠিক, ঠিক আছে। তারপরে দেখো যদি বস্তুবাচক হয় তাহলে আবার ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল। তাহলে এটার একটা এক্সাম্পল লিখি। যদি বলা হয় এরকম ভাবে, she had her car dash yesterday, সে গতকাল তার গাড়ি, ধরো ব্র্যাকেটে ভার্ব আছে রিপেয়ার, তার গাড়ি নষ্ট হয়ে গেছিল, গতকাল সে তার গাড়িটা ঠিক করিয়ে নিয়েছে। তাহলে এই যে রিপেয়ার যে ভার্বটা আছে সেই ব্যাপারটা, তাহলে এখন যদি আমরা এখানে আসি, দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে she, কিন্তু সে কি নিজে ঠিক হয়েছে?
নাকি তার গাড়িকে ঠিক করানো হয়েছে? তার মানে সে ঠিক হয় না, বরং হার কার, তার যে গাড়ি, এটা একটা বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক বস্তুটাকে ঠিক করানো হয়েছে। তাহলে হ্যাভ এর পরে বস্তুবাচক অবজেক্ট হলে V3, যার অর্থ পাস্ট পার্টিসিপল। তাহলে রিপেয়ারের পাস্ট পার্টিসিপল কি হবে? রিপেয়ার্ড। তাহলে এখানে বসবে হচ্ছে she had her car repaired yesterday। এই পর্যন্ত কি বুঝছো সবাই? গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। শেষ করব না ভাই, আজকে আমি শেষ করব না, আজকে আমি আসি, আরো অনেকক্ষণ তোমাদেরকে প্যারা দিব। আচ্ছা যাই হোক, এখন এই পর্যন্ত গেল। এখন আরো দুইটা আছে এখানে, আমরা লেট, মেক, হ্যাভ দেখছি, গেট আর হেল্প এখনো বাকি আছে। তাহলে গেট আর হেল্পটা দেখবো আগে, তারপরে না শেষ করার প্রসঙ্গ। তাহলে আমরা এখন গেটটাকে নিয়ে একটু কথাবার্তা বলি। গেট, তো গেটের পরে হিসাব হচ্ছে, গেটের পরে আমরা ব্যক্তিবাচক বা বস্তুবাচক উভয় ধরনের অবজেক্ট পেতে পারি। তবে এইখানে গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তখন ভার্বের বেস ফর্ম না বসে ইনফিনিটিভ ফর্ম মানে টু প্লাস ভার্ব বসে, আর বস্তুবাচক হলে আগেরটার মতোই V3 বসে, কোনো অসুবিধা নাই। তাহলে এখন এইটারও আমরা একটা করে এক্সাম্পল দেখে ফেলি। ধরো আমি বললাম যে I got my sister dash my homework, ব্র্যাকেটে ধরো বলা হলো ফিনিশ। আমি আমার বোনকেই পেয়েছিলাম আমার হোমওয়ার্ক শেষ করানোর জন্য, নিজে হোমওয়ার্ক করব না, বোনকে দিয়ে করাবো, ঠিক আছে? তাহলে এইখানেও সেম ঘটনা। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, এইখানে তুমি সাবজেক্ট, কিন্তু হোমওয়ার্ক তুমি শেষ করো নাই, শেষ করছে কে? তোমার বোন। তাহলে তোমার বোন তোমার কাছে বস্তু হইতে পারে, কিন্তু বাস্তবে এটা অবশ্যই ব্যক্তি। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট হলে আমরা কি দেখতেছি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এখানে শুধু ফিনিশ বললে হবে না, কি বসাইতে হবে? টু ফিনিশ। আই গট মাই সিস্টার টু ফিনিশ মাই হোমওয়ার্ক। এটার ক্ষেত্রে যদি বস্তুবাচক হয় তাহলে বুঝতেছি আমরা V3। সো V3 তে যদি বলি আই গট মাই, মনে করো হেয়ার ড্যাশ রিসেন্টলি, ব্র্যাকেটে ভার্ব মনে করো থাকলো হচ্ছে কালার। আমি রিসেন্টলি, আমি সম্প্রতি আমার চুল রং করিয়ে নিয়েছি। আমি সম্প্রতি আমার মাথার চুল রং করিয়েছি। এখন দেখো, আমি কি নিজেকে রং করাইছি? আমি তো রং করাই নাই নিজেকে, রং করানো হয়েছে চুলকে। চুল অবশ্যই কি বস্তুবাচক একটা অবজেক্ট। তাহলে চুলের যেটা ভার্বের ফর্ম সেটা V3 তে, যার অর্থ এখানে ভার্বটা কালার থেকে V3 তে যে কিসে বসবে? কালার্ড। I got my hair colored recently, সম্প্রতি আমি আমার চুলে রং করিয়ে নিয়েছি। লাস্ট যেটা থাকে ভাইয়ারা সেটা হচ্ছে হেল্প। হেল্পের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কোন বস্তুবাচক অবজেক্ট হেল্পের পরে বসে না। আমরা কোনো বস্তুকে হেল্প করি না, ব্যক্তিকেই হেল্প করি। তাই এখানে শুধুমাত্র ব্যক্তিবাচক অবজেক্টই বসবে, বস্তুবাচক বসতে পারবে না। তবে এখানে যেটা ভিন্ন সেটা হচ্ছে, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম সঠিক, আবার ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম সঠিক। হেল্পের ক্ষেত্রে আমরা দুইটাকেই সঠিক বলতে পারবো, কোনোটাই ভুল নয়। ফর এক্সাম্পল যদি বলা হয় হি হেল্পড মি ড্যাশ দেয়ার, সে আমাকে সেখানে যেতে সাহায্য করেছে। ভার্ব মনে করে দেয়া থাকলো গো। He helped me dash there, সে আমাকে সেখানে যেতে সাহায্য করেছে। তাহলে সে তো যায় নাই, গেছে কে? আমি। আর আমি অবশ্যই একজন ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আমি যদি যেয়ে থাকি, আমার যাওয়ার কাজটা আমি চাইলে গো দিয়েও লিখতে পারি, আবার আমি চাইলে
টু গো দ্বারাও লিখতে পারি। হি হেল্পড মি গো দেয়ার, হি হেল্পড মি টু গো দেয়ার, দুইটাই এখানে সঠিক হবে। তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই যে দুইটা স্লাইড যেখানে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে, এই দুইটা স্লাইড বাসায় কমপক্ষে 4 থেকে 5 বার পড়বা। 4 থেকে 5 বার পড়ে তারপরে এগুলা দিয়ে নিজেরা বাক্য তৈরি করবা। প্রতিটা ভার্ব দিয়ে নিজেরা বাক্য তৈরি করে প্র্যাকটিস করবা। এবার দেখো তো এখানে বলছে দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স। এই যে এখানে দে গেট দেম, তারা সেগুলো তৈরি করিয়ে নেয়। এই দেম বলতে কি বলতো, দেমটা কি আসলে এখানে নোটস এর কথা বলতেছে না, এই দেম আসলে কাকে নির্দেশ করতেছে? তারা বলতে কি স্টুডেন্টরা গেট দেম তৈরি করিয়ে নেয়। কি তৈরি করিয়ে নেয়? নোট। এখন বলো নোট কি ব্যক্তি নাকি বস্তু? এই দেম কিন্তু কখনোই ব্যক্তি না, বরং এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে দেম যদি বস্তুবাচক অবজেক্ট হয়, তোমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে এই দে গেট দেম, তাহলে এখানে বস্তুবাচকের ক্ষেত্রে কি V3 হয়? দেখো গেটের সাথে বস্তুবাচক কি হবে? V3 হবে। তাহলে এইখানে আমরা যেটা করব যে দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স, তাহলে এইখানে কি হবে? দে গেট দেম কি বসতে পারে? মেক হতে পারে, তৈরি করিয়ে নেয়া। তাহলে দে গেট দেম, মেক এর V3 হচ্ছে মেড। দে গেট দেম মেড বাই দেয়ার টিউটর্স, তারা সেগুলো তাদের শিক্ষকদের দ্বারা তৈরি করিয়ে নেয়। তারা শিক্ষকদের দ্বারা তৈরি করিয়ে নেয়। ঠিক আছে, ওকে। স্টাডি টুর আছে। আচ্ছা এটা শেষ করে আমরা শেষ করে দিব, সমস্যা নাই। হ্যাঁ, অবজেক্ট কাজটা করতেছে না, সেই জন্যই তো বস্তুবাচক, করলে তো ব্যক্তিবাচক হতো। সেটাই আমাদের এখানে পয়েন্টটা। তারপরে দেখো দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস। আচ্ছা টিউটররা ব্রেইন কি করে? টিউটররা ব্রেইন খাটায়। ঠিক আছে, তাহলে এখানে হইতে পারে যে ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, দ্য টিউটর্স কি হবে বলতো? এখানে দ্য টিউটর্স এর সাথে কি যাবে? মানুষ বস্তুবাচক না, সাধারণত হয় না। মানুষ বস্তুবাচক হয় না, মানুষ সবসময় ব্যক্তিবাচকই হয়। এটার ক্ষেত্রে আমরা কি রাখতে পারি? কোন ভার্বটাকে নিতে পারি? কমান্ড, এক্সারসাইজ, যাই হোক, দ্য টিউটর্স, যাই হোক, এখানে কমান্ড বা এক্সারসাইজ। আচ্ছা এই দুটাকে আমরা একটু আলাদা রাখি, কমান্ডকে এখানে আলাদা করে রাখি, এক্সারসাইজকে আলাদা করে রাখি, দেখি পরবর্তীতে কোনটাকে আমার বেশি দরকার পড়ে। এটা এখানে থাক। তারপরে দেখো সামনে বলছে সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ। তাহলে হ্যাঁ, এইখানে যে ব্যাপারটা যে স্টুডেন্টদের কি চিন্তা শক্তি ড্যাশ পাওয়ার, সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, তাহলে থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের চিন্তা শক্তি ডাজ নট কি হয় না, চিন্তা শক্তি বৃদ্ধি পায় না, ডেভেলপ হয় না। তাহলে এখানে ডাজ নট ডেভেলপ, ডাজ নট যেহেতু আছে তার মানে ভার্বের বেস ফর্মই হবে, তাহলে ডাজ নট ডেভেলপ আমরা বসায় ফেলতে পারি। তারপরে বলতেছে এখানে দেখো দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এইখানে they of course dash well in the examination, they okay fine, এখানে they of course do well, তারা ভালো পারফর্ম করে, they of course do well in the examination, but for this they can dash no credit, they can claim, এইখানে দাবি করা। ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে এটার জন্য যে আসলে মানে প্রাপ্য, অর্থাৎ এটার জন্য যে হচ্ছে কি বলবো সুনাম, এটা তারা দাবি করতে পারে না। দে ক্যান ক্লেম, ক্যান যেহেতু আছে, ক্যান তো একটা মডাল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। ফর দিস দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন। তাহলে এইখানে যেটা বসবে দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তার মানে এইখানে আসলে কমান্ড আসবে। কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, যার অর্থ তাদের নিজেদের ভাষার কোনো তাদের এর উপরে কমান্ড নাই, দখল নাই। তাহলে কমান্ডটা এখানে আসতেছে। তাহলে ওইখানে দেয়ার টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেইন, এখানে তাহলে টিউটরটা এখানে আর এক্সারসাইজটা এখানে চলে আসবে। দেয়ার টিউটর্স
এক্সারসাইজ। লক্ষ্য করো টিউটর্স যেহেতু প্লুরাল সেই জন্য এক্সারসাইজেস হলো না, এক্সারসাইজই হলো, মানে তারা তাদের শিক্ষকেরা তাদের মাথা খাটান, এক্সারসাইজ করেন। আর লাস্টে দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, হেল্প দেম, পরবর্তী জীবনে এটা সাহায্য করে না। তো ইয়েস অফকোর্স লাস্টেরটায় হেল্প, এইখানে হেল্প বসে যাচ্ছে। তো তাইলে আমার সাহায্য নিয়ে পড়াশোনা করে লাভ নাই, এটাই বুঝাচ্ছে। ঠিক আছে, বিতে মেক, সিতে প্রিপেয়ার্ড অবশ্যই হবে। They do not make notes themselves, they get them prepared by their tutors. Make আর prepare কে আগে পিছে করে দিতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই সঠিক হবে। ঠিক আছে, সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এইখানে যে রুলগুলা ছিল, আজকে অনেকগুলা রুল আসলে আমি নিয়ে আসছিলাম, বাট আলটিমেটলি যেটা দেখা গেছে, যেটা আমরা শিখছি এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বাস করো এখানে যে রুলগুলো আছে সেগুলা কম বেশি তোমরা সব পারো, কম বেশি সব জানো, কোনো অসুবিধা নাই। তো তোমরা একটা কাজ করবা, এখান থেকে একটু রিভিশন করে নিবা। আমি আগামী ক্লাসে যেই টপিকই থাকুক না কেন এই সবগুলা রুল আলোচনা করে নিয়ে তারপরে যে টপিক থাকবে সেটাতে যাব, কোনো অসুবিধা নাই। যেহেতু তোমরা বাসায় দেখবা, সো আসলে পারলা কি না পারলা সেটা আমার দেখার বিষয় আছে। তাহলে হোমওয়ার্কে অ্যাড যেটা হবে সেটা হচ্ছে 2024-এ অন্যান্য বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলাও তোমরা একটু অবশ্যই সলভ করে ফেলবা। তাহলে ঝটপট এখানে 1 নাম্বার কুইজের দরকার নাই, এই কুইজটা দেখি তোমরা একটু সলভ করে দাও, একটা লাস্ট কুইজ, এই কুইজ দিয়ে আমরা ক্লাস শেষ করব। বলছে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ লং ইজ এ ভার্ব, নিচের কোন বাক্যে লং শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখি অ্যানসার করো তো। মতন মানুষ সঠিক উত্তর দিছো, বয়েজ লং ফর হলিডেজ, এইখানে লংটা হচ্ছে ভার্ব। কেন দেখো, হাউ উইল হি উইল কাম বিফোর লং, এখানে লংটা হচ্ছে একটা নাউন। কেন ভাইয়া নাউন হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে বিফোর হচ্ছে প্রিপোজিশন। হি উইল কাম, সে আসবে, কখন আসবে, দেরি হওয়ার আগেই, এখানে লং বলতে দেরি বোঝানো হচ্ছে, তো দেরি হওয়ার আগেই সে চলে আসবে, তাই এই লংটা হচ্ছে নাউন। তারপরে ইট ইজ আ লং স্টোরি, এটা স্টোরিকে মডিফাই করতেছে, তাহলে লং হয়ে যাচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ডি নাম্বারটা আগে দেখায়নি, ডি নাম্বারে বলছে আই ক্যান নট ওয়েট লং, আমি অপেক্ষা করতে পারবো না, কতক্ষণ, লম্বা সময় ধরে, তাহলে এই লংটা হচ্ছে অ্যাডভার্ব। আই ক্যান নট ওয়েট, আমি অপেক্ষা করতে পারবো না। হাউ মাচ বা হাউ লং, কতক্ষণ, বেশিক্ষণ, তাহলে এটা সময় প্রকাশ করে লং অ্যাডভার্ব হয়ে গেছে। এই যে 3 নাম্বার যে বাক্যটা আমার আছে সেখানে লং কে বাদ দাও, বয়েজ ফর হলিডেজ, এটা কি কোনো বাক্য হয়? ছেলেরা বা বালকেরা ছুটির জন্য, তাহলে ছুটির জন্য কি করে, লং করে। লং করা মানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে, এই লং বলতে অপেক্ষা করা। এই বাক্যে লং কিসের জন্য ব্যবহার হয়েছে, অপেক্ষা করা বা মন প্রাণ দিয়ে কোনো কিছু চাওয়া, সেরকম একটা জিনিস। তাহলে বালকেরা ছুটির জন্য হাহাকার করে, অপেক্ষা করে, সেরকম একটা বিষয় এখানে আসতেছে। তো লিডার বোর্ড দেখে ফেলে শেষ করবা। সো দ্যাট উড মার্ক দ্য এন্ড অফ টুডেস ক্লাস। সো সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে দেখা হয়ে যাবে। সো সুস্থ থেকো, তোমরা নিজেদের খেয়াল রেখো, বাবা মার খেয়াল রেখো, পড়াশোনা ঠিকঠাক মতন কন্টিনিউ করো, টেনশন করো না। এসএসসি পরীক্ষা আছে এই বছর, এটা যেমন সত্য একই সাথে এটাও সত্য যে আমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় আছে এবং তোমরা সবগুলা হচ্ছে এক একটা বাঘের বাচ্চা। তো তোমরা এমনিতেই খুব 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 ভালো করবা ইনশাআল্লাহ। আমরা তো আরো যত ভালোভাবে সম্ভব প্রিপারেশন নিচ্ছি, সবকিছু মিলায় ফাটাফাটি একটা এসএসসি দিব ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।